এইচএসটি ও ভর্তি পরীক্ষার রসায়ন নিয়ে ভাবছেন? চলুন, এই বিশ্লেষণে আমরা একদম ঝটপট কিছু কৌশল আর সবথেকে জরুরি তথ্যগুলো দেখে নিই, যেগুলো পরীক্ষায় সফল হতে দারুণভাবে সাহায্য করবে। তো আর দেরি কেন, শুরু করা যাক। সাফল্যের জন্য কিন্তু খুব জটিল কিছু দরকার নেই। কৌশলটা খুবই সহজ, মাত্র দুটো ধাপ। প্রথম কাজ হলো ফাউন্ডেশন ক্লাসগুলো খুব মন দিয়ে শেষ করা। এতে বেসিকটা একেবারে পাকা হয়ে যাবে। আর তারপর হলো প্রশ্ন ব্যাংক সলভ করা, মানে যা শিখলেন সেটাকে পরীক্ষার জন্য ধারালো করে তোলা। বিশ্বাস করুন, এই দুটো ধাপই কিন্তু বাকিদের থেকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, এই যে প্রস্তুতির সঠিক ক্রমটা, এটাই কিন্তু পরীক্ষার হলে আত্মবিশ্বাসটা একদম বাড়িয়ে দেবে। মানে জয়ের জন্য তো এটাই দরকার, তাই না? আচ্ছা, এবার তাহলে সেই জরুরি তথ্যগুলোর দিকে নজর দেয়া যাক, যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। এই অংশটা কিন্তু আমরা একটু র্যাপিড ফায়ার স্টাইলে এগোবো। তো মনোযোগ একদম স্ক্রিনে রাখুন আর দেখতে থাকুন এর মধ্যে কতগুলো তথ্য আগে থেকেই জানা ছিল। শুরুতেই একটা প্রশ্ন, যেটা এতটাই কমন যেটাকে একটা ক্লাসিক প্রশ্নই বলা যায়। প্রায় সব ভর্তি পরীক্ষাতে এটা দেখা যায়। প্রশ্নটা হলো, ইউরিয়াতে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? কি মনে হয়? একটু ভাবুন তো। সঠিক উত্তরটা হল 46.66%। তবে এখানে একটা ছোট্ট টিপস আছে। অনেক সময় অপশনে কিন্তু প্রায় 46% বা এরকম কাছাকাছি একটা মান দেওয়া থাকে। তাই বুদ্ধিমানের কাজ হবে দুটো মানই মাথায় রাখা। আচ্ছা, এবার আসি কেমিস্ট্রির একদম বেসিক একটা প্রশ্নে। এতটাই বেসিক যে এটার উত্তর না জানলে পরিমাণগত রসায়নের অনেক অঙ্কই কিন্তু আটকে যাবে। প্রশ্নটা সহজ, 1 মোল পানির ভর কত? একদম ঠিক, উত্তরটা হলো 18 গ্রাম। আর এটা কিন্তু খুব ভালো একটা উদাহরণ, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই রকম সহজ কিন্তু খুব জরুরি মানগুলো একদম মুখস্থ রাখা কতটা দরকারি। অনেক তো হলো গণনা। চলুন এবার একটু জৈব রসায়নের দিকে যাই, আর এমন একটা উদাহরণ দেখব যেটা আমাদের সদার অভিজ্ঞতার মধ্যেই পড়ে। আচ্ছা বলুন তো, পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা ব্যাপার। এর উত্তরটা হলো ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, যেটাকে আমরা আইইউপিএসসি সিস্টেমে মিথেনোইক অ্যাসিড নামেও চিনি। এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে সহজ বা সিম্পল একটা স্ট্রাকচার। জৈব রসায়নের একটা হট টপিক হলো বেনজিন রিংয়ের রিয়াকশন, তাই না? আচ্ছা, এখানে একটা চ্যালেঞ্জ। বলতে পারবেন কোন গ্রুপগুলো বেনজিন রিংকে অ্যাক্টিভেট করে, মানে সক্রিয় করে তোলে, আর শুধু তাই না, নতুন গ্রুপকে অর্থপ্যারা পজিশনে বসতে ডিরেকশন দেয়? দেখুন, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হলো এটা। এই গ্রুপগুলো ঠিক জিপিএস-এর মতো কাজ করে। নতুন আসা ইলেকট্রোফাইলকে নির্দিষ্ট জায়গায়, মানে অর্থ বা প্যারা পজিশনে বসতে বলে। আর এটাই কিন্তু বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে তা আগে থেকে অনুমান করতে সাহায্য করে। রসায়নের আসল মজা তো এখানেই। জৈব রসায়ন থেকে চলুন এবার একটু পরিবেশ রসায়নের দিকে যাই। এটা এমন একটা টপিক যার সাথে আমাদের জীবন সরাসরি জড়িত। প্রশ্নটা হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে আমরা যে পানি পান করি তাতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কতটুকু? উত্তরটা হলো 0.01 ppm। এটা একদম সলিড একটা ডেটা, যেটা সরাসরি মনে রাখতে হবে, কারণ জনস্বাস্থ্যের জন্য এই তথ্যটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এবার চলুন অ্যাসিড বেস নিয়ে একটা কোর কনসেপ্ট একটু ঝালিয়ে নেওয়া যাক। আমরা তো ব্রনস্টেড-লাউরি থিওরি জানি, কিন্তু এর বাইরেও অ্যাসিড বেস চেনার আরেকটা দারুণ উপায় আছে। প্রশ্ন হলো, লুইস অ্যাসিড বলতে ঠিক কী বোঝায়? ব্যাপারটা খুব সহজ। লুইস অ্যাসিড হলো তারাই যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। কেন পারে? কারণ তাদের সেন্ট্রাল অ্যাটমের অষ্টক পূর্ণ থাকে না, মানে ইলেকট্রনের ঘাটতি থাকে। যেমন ধরুন অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা বোরন ট্রাইফ্লোরাইড। রসায়নে কিছু মজার কম্পাউন্ড আছে যারা সুযোগ বুঝে অ্যাসিড আবার সুযোগ বুঝে বেস, দুটোর মতোই আচরণ করে। এই প্রশ্নটা ঠিক সেরকমই একটা টপিক নিয়ে। কোন মেটাল অক্সাইডগুলোকে আমরা উভধর্মী বা অ্যাম্ফোটেরিক হিসেবে চিনি? সবচেয়ে কমন দুটো উদাহরণ হল অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড। এই দুটো নাম একদম মাথায় গেঁথে নিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অনেক থিওরি নিয়ে কথা হলো, চলুন আবার একটা ক্যালকুলেশনের প্রশ্নে ফেরা যাক। এটা দিয়ে স্ট্রং বেস আর পিএইচ ক্যালকুলেশনের ধারণাটা পরীক্ষা হয়ে যাবে।
প্রশ্ন হল 1% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের পিএইচ আনুমানিক কত হতে পারে? উত্তরটা হল প্রায় 13.4। ভাবুন একবার, মাত্র 1% সলিউশন, অথচ পিএইচ কত হাই! এটাই প্রমাণ করে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো একটা স্ট্রং বেস সামান্য পরিমাণেও দ্রবণকে কতটা তীব্র ক্ষারীয় করে তুলতে পারে। অবশ্যই এর পিওএইচ ভ্যালুটাও এখানে একটা বড় ফ্যাক্টর। তো বেশ কিছু জরুরি তথ্য তো আমরা দেখলাম, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? পরীক্ষার হলে এই জ্ঞানটাকে কাজে লাগানোর কৌশলটাও জানতে হবে, কারণ দিন শেষে ভালো প্রস্তুতি আর ভালো পরীক্ষার কৌশল দুটো মিলেই কিন্তু সাফল্য আসে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। একটা দারুণ কৌশল হতে পারে প্রথমে যে প্রশ্নগুলোতে একটু লজিক বা ক্যালকুলেশন লাগে সেগুলো আগে করে ফেলা। এতে কনফিডেন্সটা শুরুতেই বেড়ে যায়। এরপর হাত দেওয়া উচিত মুখস্থ নির্ভর প্রশ্নগুলোতে। আর যেগুলো একটু কঠিন বা সময় সাপেক্ষ মনে হচ্ছে সেগুলো মার্ক করে রেখে দিন একদম শেষের জন্য। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একদিকে এই দরকারি তথ্যগুলো মনে রাখা, আর অন্যদিকে পরীক্ষার হলে সঠিক কৌশলটা প্রয়োগ করা। এই দুটো জিনিসের কম্বিনেশনই কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকার আসল চাবিকাঠি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবকিছুর পর আত্মবিশ্বাসটা ধরে রাখার জন্য শেষ মুহূর্তের একটা পরামর্শ দেয়া যাক। একটা কথা কি, ভর্তি পরীক্ষায় অনেক সময় একটা খুব সহজ প্রশ্নই কিন্তু ভাগ্য নির্ধারণ করে দেয়। একটা প্রশ্নের জন্যই হয়তো চান্স পাওয়া বা না পাওয়ার পার্থক্যটা হয়ে যায়। তাই কোনো তথ্যকেই ছোট করে দেখার সুযোগ নেই। প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ। সবার প্রস্তুতির জন্য রইল অনেক অনেক শুভকামনা।